একাদশ সংসদ নির্বাচনে ভোট গ্রহণের আর মাত্র ৩ দিনের অপেক্ষা। দেশের বিভিন্ন জেলায় কনকনে শীতেও ছড়াচ্ছে ভোটের উষ্ণতা। প্রচারণার শেষ সময়টা কাজে লাগাতে ছুটে বেড়াচ্ছেন প্রার্থীরা। ভোটারদের নজর কাটতে শেষ কয়েকটা দিন ক্লান্তিহীন গণসংযোগে প্রার্থীরা এখন অপেক্ষা কেবল ভোটের। প্রতিশ্রুতির পাশাপাশি প্রতিপক্ষের বিরুদ্ধে অভিযোগ করেও ফায়দা নিচ্ছেন প্রার্থীরা। আমাদের যত সক্রিয় নেতাকর্মী সব এখন মামলায় অভিযুক্ত। যেখানে সেন্ট্রাল কমিটির মিটিং হয় সেখানে পুলিশ হানা দেয়। আওয়ামী লীগের হারার কোনো কারণ নাই। যারা হতাশাগ্রস্ত তারা আমাদের অনেকগুলো সেন্টার ভেঙে ফেলেছেন। আমাদের মাইক, আমাদের সিএনজি ভাড়া করা জিনিস, অন্য লোকের জিনিস তারা ভেঙে ফেলেছেন। রাজশাহী ২-এ নির্বাচনী এলাকার পাড়া মহল্লার বাড়ি বাড়ি নৌকার লিফলেট বিতরণ করেন মহাজোট প্রার্থী ফজলে হোসেন বাদশা। আর নগর পরিচ্ছন্ন অভিযান দিয়ে প্রচার কাজ চালান বরিশাল ৫ আসনের আওয়ামী লীগ প্রার্থী কর্নেল অবসরপ্রাপ্ত জাহিদ ফারুক। আমরা শান্তিপূর্ণভাবে একটা নির্বাচন করতে চাই, অংশগ্রহণমূলক একটা নির্বাচন করতে চাই, কিন্তু তারা অংশগ্রহণমূলক নির্বাচন করতে চায় না। আপনারা ফেসবুকে দেখেছেন তারা সহিংসতার প্রস্তুতি দিচ্ছে। এদিকে সেনা মোতায়েনের পর নির্বাচনী পরিবেশ ইতিবাচক বললেও পুলিশের বিরুদ্ধে কর্মী সমর্থকদের হয়রানির অভিযোগ ঐক্যফ্রন্ট প্রার্থী মাহমুদুর রহমান মান্নার। পুলিশ সেখানে ভয়ানক তৎপর, বেধড়ক গ্রেপ্তার চলছে। সবাই প্রায় বাড়ি ছাড়া, যারা সাথে ন্যূনতম কোনো রাজনৈতিক যোগাযোগ আছে তারা কেউই ঘরে থাকতে পারছে না। উন্নয়নের প্রতিশ্রুতিতে সরগরম খুলনা, নীলফামারী, ঝালকাঠি নির্বাচনী এলাকা। তবে প্রচারণা নিয়ে বিচ্ছিন্ন সংঘর্ষের অভিযোগ রয়েছে সুনামগঞ্জ ও ফেনীতে। এদিকে ভোটের দিন যতই এগিয়ে আসছে, দিনাজপুরের সীমান্ত এলাকায় বাড়ছে নির্বাচনী উত্তাপ। আমি আপনাদেরকে শতভাগ বিদ্যুৎ দিয়েছি, আর সবার আগে শতভাগ বিদ্যুৎ করে দিয়েছি। আপনাদের রাস্তাঘাটগুলো পাকা করেছি। এখনো যেগুলো তালিকায় আছে সেগুলোকে পাকা করতে গেলে আমাদের ধারাবাহিকতার প্রয়োজন আছে। পঞ্চগড় ও নাটোরে আওয়ামী লীগ প্রার্থীদের প্রচারণা জমজমাট, তবে নিরাপত্তার অভাব দেখিয়ে বিএনপি প্রার্থীদের দেখা নেই মাঠে। আতিফ আঞ্জুমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। নির্বাচনী প্রচারের আরো খবর জানাতে বগুড়া মানিকগঞ্জ থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। শুরুতে বগুড়ার পরিস্থিতি জানাবেন হাসিবুর রহমান। হাসিব, বগুড়ায় প্রচারে কতটা সহাবস্থান দেখতে পাচ্ছেন? প্রার্থীরাই বা কি বলছেন? না, এখন পর্যন্ত দুই একটি বিচ্ছিন্ন ঘটনা বাদ দিলে বলা যায় যে শান্তিপূর্ণ একটি অবস্থার মধ্যে দিয়েই মহাজোট এবং ঐক্যফ্রন্টের প্রার্থীদের পাশাপাশি স্বতন্ত্র এবং অন্যান্য দলীয় প্রার্থীরা তাদের নির্বাচনী যে প্রচারণা সেটি চালাচ্ছেন এবং কোনো কোনো ক্ষেত্রে তারা বলা যায় যে মাঝরাত পর্যন্ত তাদের প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তবে কিছু বিচ্ছিন্ন ঘটনার কারণে অনেক এলাকাতেই বলা হচ্ছে যে বিএনপি প্রার্থীরা মাঠে নামতে পারছে না, তাদের বিরুদ্ধে মামলা হামলার কারণে তারা ঘর থেকে বেরোতে পারছে না, এরকম অভিযোগ রয়েছে। কিন্তু এর পাশাপাশি এই ধরনের অভিযোগও আমরা দেখতে পেয়েছি, সত্যতা পেয়েছি যে আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনী ক্যাম্প ভাঙচুর, সাধারণ মানুষের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে সারিয়াকান্দি এবং সোনাতলা সহ বেশ কিছু এলাকায়, এমন অভিযোগও আমরা পাচ্ছি। তবে প্রশাসনিক কর্মকর্তারা বলছেন যে নিরাপদ এবং নির্বিঘ্ন নিশ্চিত করার জন্য, বিশেষ করে ভোট নিশ্চিত করার জন্য নানা ধরনের চেষ্টা চলছে এবং সেসব চেষ্টার মধ্যে রয়েছে নিরাপত্তা বাড়ানোর জন্য কেন্দ্রগুলোতে নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি অন্যান্য বিষয়গুলো থাকছে তাদের সেই নির্বাচনী বিষয়টিকে সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার জন্য। ইতিমধ্যেই বগুড়ার সদর এবং অন্যান্য আসনের যারা দলীয় প্রার্থী রয়েছেন তাদের প্রচারণায় অংশ নিয়েছেন বিকেলবেলা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির মহাসচিব। তিনি জানিয়েছেন, জনসভার মধ্যে তিনি বলেছেন যে যারা নির্বাচনে প্রার্থী হয়েছেন, বিশেষ করে তার দলের যারা প্রার্থী হয়েছেন তাদেরকে ভোট দিলেই বেগম খালেদা জিয়া মুক্তি পাবেন এবং একই সাথে তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে। আর তিনি বলেছেন যে কোনোভাবেই তাদের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সুযোগ নেই এবং তারা তা দাঁড়াতেও পারবেন না। এবার মানিকগঞ্জ থেকে যোগ দিচ্ছেন আলামিন। মানিকগঞ্জে নির্বাচনী প্রচারের পরিবেশ কেমন দেখতে পাচ্ছেন? ভোটাররাই বা কি বলছেন? আমরা আসলে এই মুহূর্তে মানিকগঞ্জ ২ আসনে রয়েছে, এটা সিংগৈর এবং হচ্ছে মানিকগঞ্জ সদরের 3টি উপজেলা নিয়ে, হরিরামপুর সাথে 3টি ইউনিয়ন নিয়ে হচ্ছে এই মানিকগঞ্জ ২ আসন। এখানে আওয়ামী লীগ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন কণ্ঠশিল্পী মমতাজ বেগম এবং এখানে কিন্তু মহাজোটের ৩ জন প্রার্থী রয়েছেন, অর্থাৎ জাতীয় পার্টি থেকে রয়েছেন আব্দুল মান্নান, বিকল্প ধারা রয়েছেন গোলাম সরোয়ার। তবে গোলাম সরোয়ার গতকালকে তিনি আওয়ামী লীগের প্রার্থী, যিনি কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে সমর্থন দিয়ে তিনি প্রার্থিতা প্রত্যাহার করেছেন, অর্থাৎ নির্বাচন থেকে সরে দিয়েছেন। পাশাপাশি এখানে বিএনপি রয়েছেন মইনুল ইসলাম খান এবং এখানে এই আসন অর্থাৎ মানিকগঞ্জ আসনের ভোটার সংখ্যা হচ্ছে 4,06,161টি। অর্থাৎ মানিকগঞ্জের যে অন্য 3টি আসন, মানে অন্য 2টি আসন রয়েছে তার চেয়ে কিন্তু এই আসনে ভোটার সংখ্যা বেশি এবং এখানে আমরা নানাবিধ অভিযোগ পেয়েছি, পাল্টাপাল্টি অভিযোগ পেয়েছি। ভোটাররা সংখ্যা প্রকাশ করেছেন তারা আসলে ভোট কেন্দ্রে যেতে পারবেন কিনা, ভোট দিতে পারবেন কিনা, এরকম আবার উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার জন্য এই সরকারকে দরকার, এরকম মন্তব্য ভোটারদের কাছ থেকে আমরা পেয়েছি। অর্থাৎ আমরা সামগ্রিকভাবে 3টি আজকের যে নির্বাচনী আসন রয়েছে মানিকগঞ্জে 1, 2, 3 এবং 3টি আসনই চষে বেরিয়েছে। সেখানে ভোটারদের একটি কথা, যিনি আসলে আগামীতে আসবেন সুষ্ঠু
নির্বাচনের মধ্য দিয়ে তিনি আসুন এবং আগামীতে উন্নয়নের অব্যাহত রাখবেন সেই সমস্ত নেতৃবৃন্দ অর্থাৎ সেই সমস্ত জনপ্রতিনিধি তারা সংসদে পাঠাতে চাচ্ছেন, এরকম একটা মন্তব্য এখানকার ভোটারদের। বগুড়া মানিকগঞ্জ থেকে নির্বাচনী প্রচারের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। পাবনা 4 আসনে বিএনপির প্রার্থী হাবিবুর রহমান হাবিবকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। এছাড়া ঝালকাঠি এবং জয়পুরহাটে আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়ে আগুন ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। দুপুরে পাবনার ঈশ্বরদীতে নির্বাচনী সভার প্রস্তুতির সময় দুর্বৃত্তের হামলায় আহত হন হাবিবুর রহমান হাবিব। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে পাবনা সদর হাসপাতালে নেওয়া হয়। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে পুলিশ। এদিকে মঙ্গলবার রাতে ঝালকাঠির রাজাপুর উপজেলার পাড়ের হাটে আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রাতে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। এছাড়া জয়পুরহাটের আকেলপুরের হাস্তা বসন্তপুর গ্রামে আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়ে আগুন ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এই ঘটনায় বিএনপির স্থানীয় 20 নেতাকর্মীর নামে মামলা হয়েছে। আবারও নির্বাচনী প্রচারের খবর। এবার জানবো বরিশাল, চট্টগ্রাম ও রাজশাহীর প্রচারণার খবর সহকর্মীদের কাছ থেকে। শুরুতে বরিশালের খবর জানাবেন মুরাদ আহমেদ। মুরাদ, বরিশালে নির্বাচনী প্রচারণা কেমন চলছে? প্রার্থী এবং ভোটাররা কি বলছেন? ধন্যবাদ। আসলে বরিশালে এখন প্রচারণার যে বিষয়টি রয়েছে তা মূলত বরিশালে সিটির বাইরে গ্রাম পর্যায়ে এখন একটা উৎসব মুখর, অনেকটা ঈদি মেজাজে আর কি নির্বাচনী প্রচারণা চলছে। আর প্রার্থীরা যে যার বিরুদ্ধে অভিযোগ তো রয়েছেই, পাশাপাশি যারা নৌকা প্রতীকধারী রয়েছেন তারা বলছেন উন্নয়নের কথা, বিএনপি যারা রয়েছে ধানের শীর্ষে রয়েছে তারা বলছেন তাদের নির্যাতনের কথা, তারা বলছেন তাদের নেত্রী মুক্তির কথা। সার্বিকভাবে যে বিষয়টি সামনে এসছে সেটি হলো যে একটি গতিশীল নির্বাচন সামনে এগিয়ে আসে। এইটুকু বরিশালের গতি দেখলে বোঝা যায়। তবে বরিশাল মহানগরীতে যেটুকু আমাদের ছাত্র সেটুকু হচ্ছে যে প্রার্থীরা গ্রামে যাওয়ার আগে, গ্রাম বা প্রত্যন্ত এলাকায় যাওয়ার আগে বরিশালে কিছুটা গণসংযোগ করে যান, যেটি হচ্ছে ক্যামেরা ট্রায়াল। আর আমাদের বরিশাল সিটিতে প্রাপ্তি হচ্ছে কিছু মাইকিং হচ্ছে এবং পেছনে প্রচারণা পোস্টারগুলো রয়েছে। কিন্তু গ্রাম পর্যায়ে যেটি হচ্ছে, গ্রাম পর্যায়ে মানে মাচ কমিউনিকেশন যেটাকে বলে তা গ্রামের একেবারে প্রত্যন্ত এলাকায় মানে পৌঁছে গেছে। অর্থাৎ গ্রাসরুট লেভেল থেকেও দেখা যাচ্ছে যে মিছিল সহকারে যারা আছে তারা উপজেলা সদরে আসে বা এখানে উপজেলা সদর থেকে গ্রাম পর্যায়ে আছে। সার্বিকভাবে বরিশালের প্রার্থী এবং ভোটার যারা রয়েছে তারা কিন্তু নির্বাচনী প্রস্তুতি নিয়ে রেখেছে এবং চূড়ান্ত পর্যায়ে আছে। এখন যেটি হচ্ছে যে নির্বাচন কমিশন বরিশালে প্রায় 1300 মতো তারা যারা নির্বাচনী কর্মকর্তারা রয়েছে তাদেরকে প্রশিক্ষণ দিয়েছেন। সার্বিকভাবে সমস্ত বরিশালের অর্গানগুলো এখন নির্বাচনের জন্য। মুরাদ আহমেদ, আপনি সঙ্গেই থাকুন। এবার চট্টগ্রামের পরিস্থিতি জানবো নাসরিন জাহানের কাছ থেকে। নাসরিন, চট্টগ্রামের নির্বাচনের পরিবেশ কেমন দেখতে পাচ্ছেন? ভোটারদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বা কেমন দেখতে পাচ্ছেন? শেষ মুহূর্তে আসলে নির্বাচন যে ঘনিয়ে আসছে সেটি যে প্রার্থীরা রয়েছেন তাদের প্রচারণার যে আমেজ সেটি দেখে বোঝা যাচ্ছে এবং তারা শেষ মুহূর্তে আসলে বিশেষ করে ঘরে ঘরে গিয়ে তো প্রচারণা করছেনই, তারা নিজেদের মধ্যেও সমাবেশ বা নিজেদের মধ্যে বৈঠক করে ঠিক করছেন আসলে তা কিভাবে আসলে একটি সুশৃঙ্খল পরিবেশে এই নির্বাচন হবে। সেটি যেমন প্রার্থীরাও যেমন চাইছেন তেমনি ভোটাররাও চাইছেন। আমরা অনেক ভোটারদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে প্রার্থীদের যে অভিযোগ, পাল্টা অভিযোগ, সেটার বাইরে তারা আশা করেন যেন পরিস্থিতি সুন্দর স্বাভাবিক থাকে এবং নির্বাচন যেন সুষ্ঠু একটি পরিবেশে হয়। সেই সাথে যদি আমি একটু চট্টগ্রাম 9 আসনের কথা বলি, এখানে ইভিএম এ ভোট হবে আপনি জানেন। তো সেই 9 আসনের জন্য ইতিমধ্যেই আজকে সকালেই 1840টি ইভিএম মেশিন আনা হয়েছে। এখানে 920টি ভোট কক্ষ আছে এই কেন্দ্রে, 144টি কেন্দ্রে। তো এই ভোট কক্ষের জন্য 1840টি যে ইভিএম আনা হয়েছে সেটি জিমনেশিয়ামে রাখা হয়েছে এবং আগামীকালকে ব্যালট পেপার চলে আসবে বলে আমাদেরকে নির্বাচনী কর্মকর্তারা জানিয়েছেন। তো নির্বাচনী প্রচারণার যেমন আমেজ আছে তেমনি আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নির্বাচনী কর্মকর্তারাও এক ধরনের প্রস্তুতির মধ্যে রয়েছেন এই নির্বাচনের জন্য। তো সব মিলিয়ে বলা যায় যে চট্টগ্রামেও কিন্তু নির্বাচন ঘনিয়ে আসা যে আমেজ সেটি সবার পক্ষ থেকেই মনে হচ্ছে। ভোটাররাও উৎসবমুখর পরিবেশে অপেক্ষা করছেন কবে তারা ভোট দিতে যাবেন। আপনি সঙ্গেই থাকুন। এবার রাজশাহীর খবর জানাবেন মাইনুল ইসলাম। মাইনুল, আপনি নিশ্চয়ই চট্টগ্রাম এবং বরিশালের খবর শুনছিলেন। রাজশাহী নির্বাচনী পরিবেশের কি অবস্থা আমাদের জানান।
রাজশাহী নির্বাচনে আমেজও কিন্তু চট্টগ্রাম ও বরিশালের ব্যতিক্রম না। এখানেও কিন্তু একেবারে শহর থেকে গ্রাম পর্যায়ে কিন্তু একটি উৎসবের আমেজ বিরাজ করছে। আমরা দেখেছি যে সকালে সূর্য ওঠার পর থেকে কিন্তু গভীর রাত পর্যন্ত বিভিন্ন চা স্টল থেকে শুরু করে বিভিন্ন পাড়া মহল্লায় তাদের শুধু একটাই আলোচনা চলছে, সেটি হলো নির্বাচনে কে হচ্ছেন, কে বিজয়ী হবেন বা কাদেরকে ভোট দেবেন, ভোটারদের মধ্যে সে আলোচনা চলছে। আর প্রার্থীরা এবং তার সমর্থকরা তো কিন্তু সকাল থেকে রাত পর্যন্তই ভোটারদের দ্বারা দ্বারা যাচ্ছেন। আওয়ামী লীগের প্রার্থীরা তাদের উন্নয়নের কর্মকর্তা তুলে ধরছেন, বিএনপি প্রার্থীরা তাদের বিভিন্ন অনুযোগ তুলে ধরলেও তারা মূলত আগামী দিনে কী করবেন সেটিও তো ভোটারদের কাছে তুলে ধরছেন। আমরা দেখেছি যে বিভিন্ন যে ওয়ার্ড এবং বিভিন্ন উপজেলায় সেখানে কিন্তু সব ধরনের প্রার্থীরা, শুধু আওয়ামী লীগ বিএনপি না, অন্যান্য যে প্রার্থীগুলো আছে তারাও কিন্তু ভোটারদের দ্বারা দ্বারা ছুটছেন তাদের সমর্থন নেওয়ার জন্য। তো সব মিলিয়ে রাজ্যেতে নির্বাচনের পরিবেশ উৎসবমুখর আছে। এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি বলি যে একমত যে অভিযোগ প্রায় 43 থেকে 44টি অভিযোগ নির্বাচন কমিশনে গেছে, সেইটি কিন্তু নির্বাচন কমিশন খোঁজে দেখছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। আর নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হচ্ছে বা রিটার্নিং কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন যে নির্বাচন সুষ্ঠু এবং অবাধভাবে সম্পূর্ণ করে তারা সব ধরনের ব্যবস্থা তারা নিয়েছেন এবং নির্বাচনের দিন যেন ভোটাররা তাদের সুষ্ঠুভাবে ভোটাধিকার প্রয়োগ করে নিজ বাসায় ফিরতে পারে সেটি তারা নিশ্চিত করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। সহকর্মীরা জানাচ্ছিলেন নির্বাচনী প্রচারের খবরাখবর। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বিভিন্ন জেলায় পাঠানো হচ্ছে জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার। এর মধ্যে অনেক জেলায় পৌঁছে গেছে ব্যালট বাক্স, পেপার সহ বিভিন্ন সরঞ্জাম। সেগুলো বুঝে নেন জেলা রিটার্নিং কর্মকর্তারা। বর্তমানে সেগুলো জেলা প্রশাসনের কোষাগারে সিলমোহর করে সংরক্ষণ করা হচ্ছে। ভোটের আগের দিন সেখান থেকে এসব উপকরণ বিভিন্ন কেন্দ্রে বিতরণ করা হবে। এছাড়া যে 6টি আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম এ ভোট হবে, সেগুলোতে ইভিএম এর সরঞ্জামও পাঠানো হয়েছে। স্বপ্নের ক্রিকেট তারকা মাশরাফি টানে বিভিন্ন জেলার ভক্তরা এখন নড়াইলে। জাতীয় দলের এই ক্রিকেট যোদ্ধা তাদের কাছে নায়ক। এ কারণে নিজ উদ্যোগে তারা অংশ নিয়েছেন তার প্রচারণায়। তার জন্য সরাসরি কিছু করার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত সবাই। ক্রিকেট মাঠের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা জনগণের সেবক হতে এখন নির্বাচনী দৌড়ে। নড়াইল 2 আসনে দিনরাত চালিয়ে যাচ্ছেন প্রচারণা। যার জন্য শিশু থেকে বুড়ো সব বয়সী নারী পুরুষের অপেক্ষা। কাছে পেয়ে উচ্ছ্বসিত তারা। ভালোবাসার টানে আমি 16 তারিখ থেকে ক্যাম্পগুলো করতেছি, বিভিন্ন এলাকায় ঘুরতেছি। মানে নৌকা, ধানের শীষ, নাঙ্গল বলে কথা নেই, সবার মুখে একই কথা, মাশরাফি ভাই। মাশরাফি ভাইয়ের জয়ের মালা এখান থেকে দেখে পড়ানো দেখে তারপরে নড়াইল ত্যাগ করব। নির্বাচনী এলাকায় প্রতিদিন ছোট বড় মিলিয়ে 15 থেকে 20টি পথসভা করছেন মাশরাফি। স্বভাবসুলভ কথায় মুগ্ধ করছেন ভোটারদের। সারাদিন তার ক্যাম্পাস করে আমি আবার টুঙ্গিপাড়া চলে যাব। তাকে নিয়ে আমরা একটা সংগঠন করছি, সংগঠন থেকে আমরা 14 জন সদস্য আসছি। আমরা সারাদিন প্রচার করবো ভাইয়ের জন্য। 20টি ইউনিয়ন আর 2টি পৌরসভা নিয়ে নড়াইল 2 সংসদীয় আসন। সার্বিক সুযোগ সুবিধার দিক থেকে অনেকটা পিছিয়ে নড়াইল। এবার তাই সেই চিত্র পাল্টে ফেলার প্রতিশ্রুতি মাশরাফির। একটা কথাই বলবো যে আসলে সময় স্বল্পতা, তারপরে সব জায়গায় দেখা করছি। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নৌকা প্রতীক দিয়ে এখানে পাঠিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী, আমি আশা করি আপনারা সবাই 30 তারিখে নৌকা মার্কায় ভোট দেবেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর হাতটা সত্য করবেন। অতি উৎসাহী হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তার সমর্থকদের হয়রানি না করতে ভক্তদের প্রতি আহ্বান জানান মাশরাফি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। কড়া নজরদারিতে সামাজিক যোগাযোগ মাধ্যম, গুজব ও উস্কানিমূলক মিথ্যা তথ্য ছড়িয়ে নাশকতা প্রতিরোধে নির্বাচন কমিশন ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে কাজ করছে বিশেষ টিম। এর মধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে কয়েকশো আইডি, গ্রেপ্তার হয়েছে অর্ধশতাধিক। নির্বাচনে টাকার অবৈধ লেনদেন ঠেকাতেও মাঠে নেমেছেন গোয়েন্দারা। এবার নির্বাচনী প্রচারের বড় ক্ষেত্র সামাজিক যোগাযোগ মাধ্যম। তবে প্রচারের পাশাপাশি মিথ্যে তথ্য, গুজব ও ভুয়া সংবাদ ছড়ানো থেমে নেই। এছাড়া রাজনৈতিক নেতাদের ছবি বিকৃতি এবং উস্কানিমূলক লেখা দিয়ে প্রতিপক্ষকে আক্রমণ চলছে সবচেয়ে বেশি। সিআইডি বলছে, তফসিল ঘোষণার পর 5 মামলায় আটক হয়েছেন 8 জন। বন্ধ করা হয়েছে শতাধিক আইডি। 2 মাসে 200-র বেশি আইডি বন্ধ করেছে পুলিশের সাইবার সিকিউরিটি ইউনিট। শনাক্ত করা হয়েছে বেশ কিছু আইডি, যার বেশিরভাগই দেশের বাইরে থেকে চালানো হয়। আমরা ইতিমধ্যে যারা বিদেশে আছে তাদের ট্র্যাক করেছি, তাদের বিরুদ্ধে আমরা মামলা করেছি এবং আমরা ইমিগ্রেশনকে জানিয়েছি। আমরা আমাদের পুলিশের মাধ্যমে যে দেশে আছে সেই দেশের পুলিশকেও আমরা জানাচ্ছি। কেউ যদি গুজব রটায় এ ধরনের, কেউ যদি ফেক নিউজ দেয়, কেউ যদি অস্থিতিশীল করার চেষ্টা করে, তাদের বিরুদ্ধে আমরা আইনের ব্যবস্থা নেব। গোয়েন্দারা বলছেন,
ভোটের আগে অবৈধ অর্থ লেনদেন প্রতিরোধে ব্যাংক, কুরিয়ার সার্ভিস এবং মোবাইল ব্যাংকিং ব্যবস্থার উপরও রয়েছে বিশেষ নজরদারি। মানি এক্সচেঞ্জে যারা ব্যবসা করে তাদেরও আমরা মনিটর করছি যে কেউ কোনো ফান্ড বিদেশ থেকে আসছে কিনা বা দেশের ভিতরে কোনো ফান্ড ট্রান্সফার হচ্ছে কিনা। ইলেকশনকে ঘিরে আমরা অবশ্যই এটা ক্লোজ মনিটরিং এবং কঠোর নজরদারি করছি। গোয়েন্দাদের দাবি, ভোটের পরিবেশ অস্থিতিশীল করে ফায়দা নিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে চালানো হচ্ছে অপতৎপরতা। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সারা দেশের মতো ডিজিটাল প্রচারের হাওয়া লেগেছে মাগুরাতেও। ফেসবুক, টুইটার, ইউটিউব সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ব্যাপক প্রচারণা। তবে গুজব ও মিথ্যা তথ্য ছড়ানোর ঝুঁকির বিষয়ে প্রশাসনের নজরদারি দরকার বলে মনে করেন পর্যবেক্ষকরা। মাগুরার দুটি আসনের জন্য লড়ছেন 11 প্রার্থী। শেষ সময়ে ভোটারদের দ্বারে দ্বারে প্রচারে ব্যস্ত প্রার্থীরা। পাশাপাশি ভোটারের সমর্থন আদায়ে বিভিন্ন গানের অডিও ও ভিডিও ফেসবুক, ইউটিউবে পোস্ট করছেন তারা। সোশ্যাল মিডিয়াতে আমরা যখন ঢুকতেছি তখন আমাদের যেগুলো প্রার্থী নির্বাচিত হচ্ছে নেতা, এদেরকে দেখে আমরা সহজেই বিবেচনা করতে পারছি। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এরা বিভিন্ন প্রার্থী সম্বন্ধে অবগত হচ্ছে। প্রার্থীরা বলছেন, অনলাইনে প্রচারে জনসভা, পথসভার চেয়ে অনেক কম খরচে বার্তা পৌঁছানো যায় বেশি মানুষের কাছে। কোটি কোটি মানুষের হাতে মোবাইল ফোন আছে, কম বেশি সবাই এই অ্যাকাউন্টগুলো ইউজ করে, তো এটা অবশ্যই অনেক বেশি কার্যকর আমার যেটা মনে হয়। টোটাল মেজরিটি ইউথ ফোর্সেস আর ইনভলভড ইন দিস সোশ্যাল প্রসেস, এবং সেখানে তারা ব্যাপকভাবে এই জিনিসটা নিয়ে কাজ করছে এবং ইফেক্টিভ সাড়া পাওয়া যাচ্ছে। তবে এই মাধ্যম নিয়ে উদ্বেগও রয়েছে। গুজব ও ভুয়া খবর ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করা যায় সহজেই। যদিও প্রশাসনের কর্মকর্তারা বলছে বিষয়টি নজরদারি করছেন তারা। ডিজিটাল আইনের বা বিভিন্ন মিডিয়া ইউজ করে আচরণবিধি লঙ্ঘন করে, সেক্ষেত্রে আমাদের দৃষ্টিতে আসলে আমরা সেটি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার ব্যবস্থা করব। আচরণবিধি অনুযায়ী ভোটের 48 ঘন্টা আগে সব ধরনের নির্বাচনী প্রচার নিষিদ্ধ। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে এর রাশ টানা কঠিন হবে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বগুড়ার সুনামগঞ্জ ও পঞ্চগড়ে নদী ও খাল খনন শুরু করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। প্রথম পর্যায়ে দেশের বিভিন্ন জেলার 88টি ছোট নদী, 8টি জলাশয় এবং 352টি খাল পুনঃখনন করা হবে। সকালে বগুড়ার শাহজাহানপুরে ভদ্রাবতী নদী পুনঃখনন কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক ফয়েজ আহমদ। সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রকল্পের মাধ্যমে বন্যা নিয়ন্ত্রণ, সেচ ও নৌ চলাচল সহ 9 ধরনের সুবিধা নিশ্চিত করা হবে। সুনামগঞ্জে হাওরের পানি নিষ্কাশনের জন্য 11টি খালের 37 কিলোমিটার অংশ খনন কাজ শুরু হয়েছে। এর ফলে বন্যার পানি নেমে যাওয়ার পর দ্রুত বোরো চাষাবাদ সম্ভব হবে। এছাড়া পঞ্চগড়ে 5টি নদীর 164 কিলোমিটার পুনঃখননের কাজ শুরু হয়েছে। প্রথম পর্যায়ে এসব কাজ 2020 সালের ডিসেম্বরের মধ্যে শেষ করার সময় বেঁধে দিয়েছে পানি সম্পদ মন্ত্রণালয়। খালে পানি থাকলে কৃষক ইজিলি লো লিফট পাম্পের মাধ্যমে এই খালের পানি দিয়ে এগ্রিকালচারাল ল্যান্ডে সেচ দিতে পারবে। প্লাস খালে লং টাইম পানি থাকার কারণে গ্রাউন্ড ওয়াটার রিচার্জ হবে, প্লাস এটার প্রাকৃতিক ভারসাম্য রক্ষা সম্ভব। হাওরের যে পানি জলাবদ্ধতা সেটা অনেকাংশে নিরসন হবে এবং অতি দ্রুত পানি নিষ্কাশন হওয়ার কারণে এখানে যে বড় ফসল বপনের যে ফিল্ড প্রিপারেশন বা মাঠ তৈরির যে প্রক্রিয়া, এটা 1 মাস আগে আমরা এখানে করতে পারবো। ময়মনসিংহের নান্দাইলে ট্রাক চাপায় 2 মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সকালে ময়মনসিংহ কিশোরগঞ্জ মহাসড়কের চামটা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা তপন হোসেন এবং শরীফ আহমেদ। পুলিশ জানিয়েছে, নান্দাইল থেকে ময়মনসিংহগামী মোটরসাইকেলটি চামটা এলাকায় পৌঁছালে পেছন থেকে সেটিকে ধাক্কা দেয় ট্রাক। এতে ঘটনাস্থলে 2 জন মারা যান। পরে স্থানীয়রা ট্রাকটি আটক করে থানায় খবর দেয়। 2019 সালের মধ্যে সবার জন্য বাসস্থান নিশ্চিত করার লক্ষ্যে চলছে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণ। এর মধ্যে ঘর পেয়েছেন বিভিন্ন জেলার হাজারো মানুষ। মাথা গোঁজার ঠাঁই পাওয়ার সঙ্গে উন্নতি হয়েছে তাদের জীবনমানেরও। শরীয়তপুরের জাজিরার সন্না বেগম ছিল চালহীন ছনের ঘর। আশ্রয়ণ প্রকল্পের আওতায় ঘর পেয়ে পাল্টে গেছে জীবন। তার মতো নিশ্চিন্তে মাথা গোঁজার ঠাঁই পেয়েছেন 6 উপজেলার 1500-এরও বেশি পরিবার। এই ঘরের জায়গার উপলক্ষে আমি এই একটা ছাগল পালি, গরু, হাঁস মুরগি পালি। এই রুচিলায় আমার 2টা পয়সা রোজগারের সুবিধা হয়েছে। গাছ ছিল না, বৃষ্টি গাদলা দিনে পোলাহান নিয়ে কষ্ট হইতো।
1 লাখ টাকা বরাদ্দে পাকা মেঝে আর টিনের চালের ঘর, সঙ্গে স্বাস্থ্যসম্মত টয়লেট, যা পেয়ে মেহেরপুরের প্রায় 450 পরিবারের জীবনযাত্রার মানে ব্যাপক উন্নয়ন হয়েছে। শুয়ে বসে শান্তি পেতাম না, এখন নিজের ঘর হয়েছে, নিজের স্বাধীন। এই ঘর দিয়ে খুব ভালো আছি, কোনো সমস্যা নেই, কিছু নেই। লক্ষ্মীপুরে আশ্রয়ণ প্রকল্পের ঘর টেকসই করার উপর গুরুত্ব দেওয়া হয়েছে, সেজন্য ব্যবহার করা হয়েছে উন্নত মানের নির্মাণ সামগ্রী। সর্বোচ্চ মান এবং স্বচ্ছতার সাথে এই ঘরগুলো নির্মাণ হয়। এই লক্ষ্যে আমরা ঘরগুলো নির্মাণ করার জন্য সর্বোচ্চ কোয়ালিটির যে টিন, সেই টিন আমরা সংগ্রহ করেছি। আশ্রয়ণ প্রকল্পের ঘর দেওয়ার নামে কেউ যেন গরিব মানুষের কাছ থেকে টাকা আদায় করতে না পারে, সে ব্যাপারে সতর্ক রয়েছে প্রশাসন। মাননীয় প্রধানমন্ত্রী একটি ঘোষণা দিয়েছেন যে 2019 সালের মধ্যে আমাদের দেশে কেউ গৃহহীন থাকবে না। তো সেই ঘোষণার একটা অংশ হচ্ছে এটা। তো আমরা মনে করি যে ফরিদপুরে এই কাজটি অত্যন্ত চমৎকারভাবে হয়েছে। মৌলভীবাজারে জমি আছে কিন্তু মাথা গোঁজার ঠাঁই নেই, এমন 1,500 পরিবারকে ঘর নির্মাণ করে দেওয়া হচ্ছে। যাদের জমিও নেই তাদের জন্য রয়েছে গুচ্ছগ্রাম প্রকল্প। মোস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এই ছিল সমগ্র বাংলাদেশে আমন্ত্রণ পরের আয়োজনে।